আমরা কি পড়ছি? আমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশন চ্যাপ্টার পড়ছি। আমরা কেন পড়ছি? আমরা পড়ছি সোজাসুজি সহজভাবে সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করবো বলে, এবং তার জন্য যাতে ভালো করে জিনিসটা বোঝা যায়, ভেতর থেকে আমরা আত্মস্থ করতে পারি, সেই জন্য বাংলা করে পড়ছি। কিসের বাংলা করে পড়ছি? লক্ষ্মীকান্তর বাংলা করে পড়ছি। ইন্ডিয়ান পলিটি, লক্ষ্মীকান্ত একটা ফেমাস বই, ভারতবর্ষের প্রত্যেকটা ভালো পরীক্ষার জন্য লক্ষ্মীকান্ত নাম্বার 1 বুক। তার প্রত্যেকটা লাইন আমরা বাংলা করে করে ধরে ধরে পড়ছি। প্রেজেন্টলি আমরা কি পড়ছি? মেকিং অফ দ্য কনস্টিটিউশন চ্যাপ্টার পড়ছি। এর প্রথম পার্টটা আগের হয়ে গিয়েছে, তোমরা ডেসক্রিপশান থেকে বা লিঙ্ক থেকে বা প্লেলিস্ট থেকে দেখে যাও। কিসের প্লেলিস্ট? সিভিল সার্ভিস ফর দেশি গাইজের প্লেলিস্ট। ওকে, সিভিল সার্ভিস ফর দেশি গাইজ কি? সিভিল সার্ভিস ফর দেশি গাইজ হচ্ছে তোমরা আর আমরা, বাঙালি ছাত্রছাত্রীরা আমাদের এখানে আর সারা পৃথিবীতে যদি ছড়িয়ে থাকে, যে যেখানে থাকো বাঙালি ছেলেমেয়েরা, আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা পড়াশুনো করো, তোমরা সিভিল সার্ভিসের প্রিপারেশান নাও। ওকে, দিস ইজ দ্য প্রাইমারি মোটো, দিস ইজ দ্য সোল গোল। আমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশন পড়ছি। আমরা আজকে কি পড়বো? আমরা কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমরা আগের দিন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কী কী চেঞ্জেস হয়েছে ডিউ টু 1947 ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পড়েছিলাম জাস্ট লাস্ট ক্লাসটায়। ওকে, আমরা আজকে কি পড়বো? আমরা আজকে পড়বো কমিটিজ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জিনিসটা তো আমরা বুঝেই গেছি যে একটা বিশাল বড় ব্যাপার ঘটেছিল সেই সময়ে। সেই 1946 সাল থেকে শুরু হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যানের মধ্যে দিয়ে, শেষ হতে হতে 1949 সাল। এত বৈঠক, এত 60-এর ওপরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কনস্টিটিউশন নিয়ে সেইগুলোকে ঘেঁটে পড়ে, সেগুলোর নির্যাস নিয়ে, সেগুলোর ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ে একটা আমাদের দেশের লোকেদের জন্যে, দেশে কার্যকরী হবে, দেশের মাটির উপযোগী একটা কনস্টিটিউশন তৈরি করা চারটিখানি কথা ছিল না, ঠিক? এবং সেটা কতটা কথা, কি হয়েছে আমরা অলরেডি পড়েও ফেলেছি। এবং অবভিয়াসলি এতগুলো কাজের জন্য অনেকগুলো কমিটি লাগে। চলো, কমিটিজ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। The Constituent Assembly appointed a number of committees to deal with different tasks of constitution making. অর্থাৎ কনস্টিটিউশন তৈরির জন্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এ নাম্বার অফ কমিটিজ মানে অনেক রকম, অনেক সংখ্যক কমিটি তৈরি করেছিল। ক্লিয়ার? আউট অফ দিস, এগুলোর মধ্যে 8 were মেজর কমিটিজ অ্যান্ড দ্য আদার্স ওয়ার মাইনর কমিটিজ। যতগুলো কমিটি করা হয়েছিল তার মধ্যে 8টা বড় কমিটি ছিল আর বাকিগুলো ছোট কমিটি ছিল। ওকে, দ্য নেমস অফ দিস কমিটিজ অ্যান্ড দেয়ার চেয়ারম্যান আর গিভেন বিলো। নিজের কমিটিগুলো এবং তাদের চেয়ারম্যানের নাম দেওয়া হলো। ইউনিয়ন পাওয়ার কমিটি জওহরলাল নেহেরু, ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি জওহরলাল নেহেরু, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার প্যাটেল, ড্রাফটিং কমিটি ডক্টর বি.আর. আম্বেদকর, অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিজ অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াজ সর্দার প্যাটেল। দিস কমিটি হ্যাড ফলোয়িং 5 সাব কমিটিজ। এই বড় কমিটিটার 5টা সাব কমিটি ছিল, লাইক ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি জে.বি. কৃপালানি, মাইনরিটিজ সাব কমিটি এইচ.সি. মুখার্জি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়াজ অ্যান্ড আসাম এক্সক্লুডেড অ্যান্ড পার্সিয়ালি এক্সক্লুডেড এরিয়াজ সাব কমিটি গোপীনাথ বরদলৈ, এক্সক্লুডেড অ্যান্ড পার্সিয়ালি এক্সক্লুডেড এরিয়া আদার দ্যান দোজ ইন আসাম। অর্থাৎ আসাম ছাড়া বাকি যেগুলোতে এক্সক্লুডেড এবং পার্সিয়ালি এক্সক্লুডেড বিষয়গুলোকে নিয়ে যে কমিটি তৈরি হয়েছিল, আসামের জন্য বরদলৈ হলেন আর বাকি জায়গাগুলোর জন্য এ.ভি. ঠক্কর। আর 5th নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়াজ সাব কমিটি। ক্লিয়ার? 6 নম্বর বড় কমিটি কি, মেজর কমিটি কি, রুলস অফ প্রসিডিওর কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 7 নম্বর স্টেটস কমিটি, কমিটি ফর নেগোসিয়েটিং উইথ স্টেটস জওহরলাল নেহেরু। 8 নম্বর স্টিয়ারিং কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আমরা 8টা কমিটি পড়লাম। কমিটিগুলো খুব ইম্পর্টেন্ট, কমিটিগুলো পরীক্ষায় প্রচুর আসে,
ম্যাচ দ্য ফলোয়িং করে আসতে পারে, ওয়ান লাইনার দিয়ে আসতে পারে, অপশান ABCD করে আসতে পারে। ওকে, তো এগুলো তোমরা মুখস্থ রাখবে। আর মুখস্থ রাখবে কিভাবে? মনে তো থাকবে না, একবার এখন পড়ছো মনে হচ্ছে যে বুঝে গেলাম, মনে রাখবে, কিন্তু যখন 10 দিন পরে যাবে, যখন এর উপরে আবার 10টা চ্যাপ্টার পড়বে, এগুলো ভুলে যাবে। তো তাই তোমাদের এইগুলো যাতে মনে থাকে সেই জন্যে আমি মেজর কমিটি মনে রাখার একটা আলাদা করে ভিডিও বানিয়ে রেখেছি। সিভিল সার্ভিস ফর দেশি গাইজে যাবে ইউটিউব চ্যানেলে, সেখানটায় প্লেলিস্টে যাবে, দেখবে মনে রাখার কায়দা সহজ হলো ফায়দা বলে একটা সিরিজ আছে। সেই সিরিজের মধ্যে বা তুমি একটা কনস্টিটিউশন পলিটি, ইন্ডিয়ান পলিটি সিরিজের মধ্যেও, প্লেলিস্টের মধ্যেও পেতে পারো। তার মধ্যে দেখবে যে মেজর কমিটি মনে রাখার কায়দা একটা সুন্দর ট্রিক্সের মধ্যে দিয়ে আমি নামগুলোকে বলে দিয়েছি। একবার পড়বে, একটা ছোট্ট গল্পের ছলে জিনিসটা দেওয়া আছে, আর কখনো ভুলবে না, আর সারা জীবন মনে থাকবে তোমার, ঠিক কি না? চলো নেক্সট, মাইনর কমিটি। 13 minors committees are there. Finance and Staff Committee, Dr. Rajendra Prasad. Credentials Committee, Alladi Krishnaswamy Iyer. House Committee, B. Pattabhi Sitaramaiya. Order of Business Committee, K. M. Munshi. Ad hoc Committee on the National Flag, Rajendra Prasad. Committees on the Function of the Constituent Assembly, G. B. Mavalankar. Ad hoc Committee on the Supreme Court, S. Borodachari. Committee on Chief Commissioner's Province, B. Pattabhi Sitaramaiya. Chief Commissioner's Province মানে আজকের আমাদের যেগুলো বলা যায় কেন্দ্রশাসিত অঞ্চল, সেই দিন সেগুলোকে বলা হতো চিফ কমিশনার্স প্রভিন্স। ওকে, ভারতের মেনলি 2-3টে ভাগ ছিল সেই সময়। আমরা কি বলতাম? একটা প্রিন্সলি স্টেটস, একটা ব্রিটিশ ইন্ডিয়া, আর একটা চিফ কমিশনার্স প্রভিন্স। ক্লিয়ার? চলো, এক্সপার্ট কমিটি অন দ্য ফাইন্যান্সিয়াল প্রভিশনস অফ দ্য ইউনিয়ন কনস্টিটিউশন, নলিনী রঞ্জন সরকার। লিঙ্গুইস্টিক প্রভিন্সিয়াল কমিশন, S. K. ধর। স্পেশাল কমিটি টু এক্সামিন দ্য ড্রাফট কনস্টিটিউশন, জওহরলাল নেহেরু। প্রেস গ্যালারি কমিটি, উষানাথ সেন। অ্যাডহক কমিটি অন সিটিজেনশিপ, S. বরদাচারী। ক্লিয়ার? চলো আমরা এবার কি বলবো? ড্রাফটিং কমিটি মানে যারা ড্রাফট করেছিল মানে লেখালেখির কাজ করেছিল। অর্থাৎ কি? সেটা হচ্ছে যে পুরো বিষয়টা একবার ভাবো, ইংরেজরা ছেড়ে চলে যাচ্ছে, ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়েছে, ভারত পাকিস্তান ভাগ হয়ে যাবে, ভারতের এদিকে পাকিস্তান, ভারতের ওইদিকে পাকিস্তান। কি কনফিউজিং স্টেট, এক্স্যাক্টলি কোনো ডিফাইন্ড বা ভালো করে বাউন্ডারি লাইন কাটা হয়নি, বাউন্ডারি কমিশনগুলো প্রপারলি ফাংশন করছে না। কতটুকু পাকিস্তানে যাচ্ছে, কতটুকু ভারতের থাকবে, কিভাবে থাকবে, কারা থাকবে, পুরো বিষয়টা একটা ক্যাওস হয়ে আছে। জাস্ট তুমি নিজেকে একবার সেই জায়গায় রেখে একটা সেই সময়ের রাষ্ট্রনায়ক হিসেবে, সেই সময়ের একটা পলিটিশিয়ান হিসেবে একবার চিন্তা করে দেখো কি জাইজান্টিক প্রবলেমস আর দেয়ার, কি হাল হয়েছিল দেশের। সেই সময় এইগুলো তৈরি হচ্ছে, নানা রকম কমিটি দিয়ে কনস্টিটিউশন পড়া হচ্ছে, বিভিন্ন দেশের কনস্টিটিউশন ঘাঁটা হচ্ছে, ভালো ভালো গুণগুলোকে আহরণ করা হচ্ছে, কনস্টিটিউশন বানানো হচ্ছে ভারতবর্ষের জন্যে। সরাসরি তো একটা ওদের নিয়ম আমাদের দেশে চলবে না, ওদের নিয়মের ভালো বৈশিষ্ট্যটা আমাদের দেশের মতন করে লাগাতে হবে, কাস্টমাইজ করা, যেটাকে আমরা এখনকার ভাষায় বলি, কাস্টমাইজ করতে হবে, বড় কাজ। তো অনেক কমিটি ছিল, তার মধ্যে একটা কমিটি যারা এই পুরো বিষয়টা কি হলো না হলো কনস্টিটিউশনটাকে লিখতো, ফাইনালি লিখতো, সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি। ড্রাফট মানে খসড়া, কি খসড়া, ঠিক কি না? তো সেই ড্রাফটিং কমিটিতে চেয়ারম্যান ছিলেন, যেটা খুব ফেমাস, আমরা সকলে জানি, B.R. আম্বেদকর। ওকে, সেই ড্রাফটিং কমিটি সম্বন্ধে আমরা একটু পড়ি। চলো দেখো, অ্যামাং অল দ্য কমিটিজ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমিটি ওয়াজ দ্য ড্রাফটিং কমিটি, সেট আপ অন August 29, 1947. Okay, it was this committee that was entrusted with the task of preparing a draft of the new constitution. কি হলো, পয়েন্ট হলো, পয়েন্টের উপর চর্চা হলো, তর্ক হলো, আলোচনা হলো, সিদ্ধান্ত নেওয়া হলো, তারপর যে লেখার কাজ হবে তার জন্যে ড্রাফটিং কমিটি তৈরি হলো। কবে?
ড্রাফটিং কমিটি তৈরি হলো দেখো 29শে আগস্ট 1947। ওকে, এবং এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কমিটি। ইট কনসিস্টেড অফ দ্য 7 মেম্বার্স, দে ওয়ার, 7জন মেম্বার দিয়ে বা সদস্য দিয়ে কমিটিটা তৈরি ছিল। তারা কারা কারা? 1. ডক্টর B.R. আম্বেদকর, হু ওয়াজ চেয়ারম্যান অফ দ্যাট কমিটি। N. গোপালস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, ডক্টর K.M. মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, N. মাধব রাও। হি রিপ্লেসড B.L. মিত্র, B.L. মিত্রের জায়গায় উনি এসেছিলেন। অর নেক্সট T.T. কৃষ্ণমাচারী। ওকে, 7জনের নিয়ে ড্রাফটিং কমিটি। দ্য ড্রাফটিং কমিটি, আফটার টেকিং ইন্টু কনসিডারেশন the proposals of the various committees, prepared the first draft of the Constitution of India, which was published in February 1948. প্রথমবার যে খসড়াটা প্রকাশ করা হয় সেটা কবে? ফেব্রুয়ারি 1948। The people of India were given 8 months to discuss the draft and propose amendments. অর্থাৎ 8 মাস দেওয়া হয় জনগণকে যে সেই ড্রাফটটা পড়ো, সেটা সম্বন্ধে তুমি আলোচনা করো, বোঝো, জানো, মতামত দাও এবং অ্যামেন্ডমেন্ট প্রপোজ করো, প্রপোজাল দাও অ্যামেন্ডমেন্টের, যে এখানে এইটা দরকার, এখানে এই সংশোধনীটা লাগবে, এইটা না হলে এইটা হলে ভালো হতো, এইটা বেশি হয়ে গেছে কমানোর দরকার, এটা একেবারে নেই একটু দাও, এরকম সংশোধনী কনস্টিটিউশনে 8 মাস ধরে এটা চলেছে। ওকে, ইন দ্য লাইট অফ দ্য পাবলিক কমেন্টস, জনগণ কি মতামত দিয়েছে তার উপর ভিত্তি করে সারকাম ক্রিটিসিজমস কি এর ওপরে সে সমালোচনা করেছে, অ্যান্ড সাজেশনস, দ্য ড্রাফটিং কমিটি প্রিপেয়ার্ড এ সেকেন্ড ড্রাফট হুইচ ওয়াজ পাবলিশড ইন অক্টোবর 1948। তাহলে ফেব্রুয়ারিতে 1948 প্রথম খসড়া প্রকাশ হলো, তারপর ফেব্রুয়ারি থেকে অক্টোবর অবধি চললো। কি কি মানুষের ওপিনিয়ন দিল, কমেন্ট দিল, সাজেশন দিল, ক্রিটিসিজম দিল, পুরো বিষয়টা নিয়ে সেকেন্ড ড্রাফট কবে প্রকাশ করা হলো? অক্টোবরে। From February 1948 to October 1948, right? Chalo. The draft committee took less than 6 months to prepare its draft. In all, it sat only for 141 days. 6 মাসেরও কম ড্রাফটিং কমিটিটা বসেছিল এই কাজ করার জন্য এবং মাত্র 141 দিনে তারা ড্রাফটের কাজটা কমপ্লিট করে দিয়েছিল। সো হাউ এফিসিয়েন্ট দে ওয়ার, তাই না? কত বিদগ্ধ পণ্ডিত ছিলেন তারা, ভয়ঙ্কর রকমের, দারুণ রকমের শিক্ষিত ছিলেন। এখন একটা ছোট বিষয়, সেটা হচ্ছে এই যে ড্রাফটিং কমিটির যে 7জন মেম্বার, তাদের নাম তোমরা কি করে মনে রাখবে? ড্রাফটিং কমিটির 7জন মেম্বারের জন্যে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি। মনে রাখার কায়দা সহজ হলো ফায়দা এই সিরিজে। তাতে একবার ভিডিওটা দেখে নেবে, দ্বিতীয়বার দেখতে হবে না, আর ভুলবে না। কোনোভাবে যদি পরীক্ষায় এসে একবার যায়, যদিও খুব ইম্পর্ট্যান্ট যে ড্রাফটিং কমিটির মেম্বার লাইক মেজর কমিটি সেরকম নয়, ড্রাফটিং কমিটির চেয়ারম্যানই প্রশ্ন পড়ে, বাট প্রেজেন্টলি যেরকম ভিতরে ভিতরে ঢুকে প্রশ্ন করা হচ্ছে, হতেই পারে 4টে প্রশ্ন, একটা কোশ্চেন দিল তার মধ্যে 4টে অপশান দিল, 4টে অপশানের মধ্যে দিয়ে দিল যে হু ওয়াজ নট a member of the drafting committee. So you have to recognize the person who was not in the drafting committee. তো সেই জন্যে তোমরা একবার ভিডিওটা দেখে নিও, খুব ইজি, দারুণ স্টাইলে কায়দাটা আমি শিখিয়ে দিয়েছি, পুরো ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। ওকে, চলো।